হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল ইন্টারভিউ পাঠশালাতে। তো এটা একদম প্রথম ভিডিও এবং এই চ্যানেলে আমরা পরপর প্রাইমারি ইন্টারভিউ যেটা রয়েছে আপনাদের আপকামিং, তো সেই আপকামিং ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত সিলেবাস হয়ে থাকে, ইন্টারভিউর তো যাবতীয় সিলেবাস একটা হয়, মানে নির্দিষ্ট কোনো সিলেবাস না থাকলেও বিশেষ কিছু টপিক, যেমন আজকে আমরা যেটা আলোচনা করব দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকের স্ক্রিনের মধ্যে এনইপি 2020 নিয়ে। ঠিক এরকমভাবেই পরপর কিন্তু আমরা আলোচনা করতে থাকব সমস্ত কিছু, আরটিই, আরটিআই, সর্বশিক্ষা অভিযান এবং আরও অনেক কিছু। তার সাথে সাথে যদি ডেমো ক্লাসও চেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সর্বদা ডেমো ক্লাস করার জন্য। 100% ফ্রি অফ কস্ট টোটাল ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার আপনারা হতে থাকবেন এই চ্যানেলটায়। চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট ও লাইক করার জন্য অনুরোধ রইল। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করছি আমাদের টপিক এনইপি 2020। তো প্রথম যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে এই যে এনইপির পুরো কথা কি। তো আমরা জানি ন্যাশনাল এডুকেশন পলিসি, বা আমরা নিউ এডুকেশন পলিসিও বলে থাকি, তবে ন্যাশনাল এডুকেশন পলিসি বলাটাই বেশি যুক্তিগ্রাহ্য। এবার দ্বিতীয় প্রশ্ন আপনাকে করা যেতে পারে যে কেন দরকার কোনো একটা কান্ট্রির জন্য, কেন তার এডুকেশন পলিসি করার দরকার। তো এটা আপনারা কিন্তু আপনাদের মতো গুছিয়ে উত্তরটা দেবেন যে স্যার বা ম্যাম, প্রত্যেকটা দেশের যে এডুকেশন সিস্টেম সেটা সবসময় ডায়নামিক, এটা পরিবর্তনশীল, এবং যেহেতু শিক্ষার একটা পরিবর্তনশীলতা রয়েছে, তো সেই পরিবর্তনশীলতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট বছর অন্তর অন্তর এডুকেশন সিস্টেমটার একটা চেঞ্জ আনা দরকার, যেটা এসেছে। তো লাস্ট এনইপি যেটা হয়েছিল আমরা জানি 1986-এ। ওকে, তার সেটা রিফর্ম করেছে কখন, এই যে 2020-তে। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে 2020 সালের যে এনইপি তার আগে ছিল 1986, এবং সর্বপ্রথম এনইপি কত সালে হয়েছিল মনে রাখবে, সেটাও 1968-এ কিন্তু সর্বপ্রথম এনইপি এসেছিল। ওকে, তো প্রথমে এবার আমরা আসি এই যে এনইপি বা আমাদের জাতীয় শিক্ষানীতি, এই জিনিসটা কি। তো দেখুন, এই যে ভারতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি এনইপি 2020, এটা একবিংশ শতাব্দীর কিন্তু প্রথম শিক্ষানীতি, যেটার মেন এইমই হচ্ছে কি ভারতকে একটা উন্নত কান্ট্রিতে পরিণত করা। ওকে, প্রথমে 1986 সালে কিন্তু জাতীয় শিক্ষানীতি এসেছিল, যা 1992 সালে সংশোধিত হয়েছিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে 1986 সালের যে এনইপি সেটা কবে সংশোধিত হয়েছিল, 1992 সালে। ওকে, তো কে করেছেন দেখুন, ডক্টর কে কাস্তুরী রঙ্গন নামক একজন ব্যক্তি, তো তার সভাপতিত্বে কিন্তু এই এনইপির কমিটি সেটা কিন্তু গঠিত হয়েছিল, এবং তার সুপারিশের উপর ভিত্তি করে কোন তারিখে, তারিখটা অবশ্যই মনে রাখবেন, 29শে জুলাই 2020 তারিখে মন্ত্রিসভাতে এটা অনুমোদন পায়। ওকে, বেশ কিছু পরিবর্তন হয়েছিল ইন্টারনাল এবং এক্সটার্নাল, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো যখনই এই এনইপি 2020 ইমপ্লিমেন্ট হচ্ছে, সেই টাইমে কি হলো, এমএইচআরডি অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এর নাম কিন্তু পরিবর্তন করে রাখা হলো, কি এর নাম পরিবর্তন করে মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রক করা হয়। পয়েন্ট নাম্বার 1 আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এমএইচআরডি বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশন নামকরণ করা হলো। আচ্ছা, এই যে এনইপি তার সাথে পুরনো আমাদের যে এডুকেশন সিস্টেম রয়েছে তার ডিফারেন্স কি, পার্থক্য কি, আমরা যদি দেখি, একটু দেখবেন এদিকে। ওল্ড সিস্টেমে কি রয়েছে না, 10+2 স্ট্রাকচার, অর্থাৎ আমরা জানি ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের মাধ্যমিক ছিল, এবং পরবর্তী 2 বছর কিন্তু ক্লাস 11-12 মিলে উচ্চ মাধ্যমিক ছিল। তো এই স্ট্রাকচারটার কিন্তু পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন হয়ে যেটা বর্তমানে এসেছে সেটা হচ্ছে 5+3+3+4, অর্থাৎ এই স্ট্রাকচারটা এসেছে। ওকে, তো এইখানে কিন্তু এটাও একটা প্রশ্ন আসে, এনইপির যে নিউ কাঠামো রয়েছে, নিউ স্ট্রাকচার রয়েছে, সেটা কি, তখন বলতে হবে 5+3+3+4। আচ্ছা, এটা কি টোটালটা নিয়ে আমরা আলোচনা করব, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।
দ্বিতীয়ত কি, রোট লার্নিং অর্থাৎ না বুঝে মুখস্থ করার ওপরে কিন্তু আগেকার পুরনো সিস্টেমে জোর দেওয়া হতো, কিন্তু বর্তমানে কনসেপচুয়াল লার্নিং, ধারণা তৈরি এবং ধারণাটা বুঝে সেই জিনিসটা শেখা, এটার উপরে জোর দেওয়া হয়। ঠিক একই রকমভাবে যে আগের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো বড্ড অনমনীয় ছিল, কিন্তু বর্তমানে নমনীয়তা নিয়ে আসা হয়েছে সিলেবাসের মধ্যে, এবং সিবিসিএসকে আমরা জানি ইন্টিগ্রেট করা হয়েছে। ওকে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম, কেউ একজন সায়েন্সের সাথে সাথে ইতিহাস নিয়েও কিন্তু পড়তে পারে। আচ্ছা, লিমিটেড ভোকেশনাল ফোকাস ছিল, ভোকেশনাল ফোকাসের উপর খুব কম গুরুত্ব দেওয়া হয়েছিল, যেটা বর্তমানে পরিবর্তন করা হয়েছে, এবং স্কিল বেসড এডুকেশনের কথা বলা হয়েছে। আমরা জানি এনইপি 2020-তে ক্লাস সিক্স থেকে কম্পিউটার তথা কোডিং ইত্যাদির জ্ঞানের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। ওকে, পরবর্তীতে আমরা যাব এনইপি 2020 এর প্রধান উদ্দেশ্য কি। প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা জ্ঞান ভিত্তিক সমাজ বা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসাবে গড়ে তোলা, অর্থাৎ অন্যান্য যে সমস্ত সুপার পাওয়ার কান্ট্রিগুলো রয়েছে নলেজের দিক থেকে, যেমন আমেরিকার কথা বলতে পারি, চায়নার কথা বলতে পারি, রাশিয়ার কথা বলতে পারি, ঠিক সেরকম নলেজের এম্পাওয়ারমেন্ট ঘটানো, ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ারে পরিণত করা। ওকে, এর যে পাঁচখানা পিলার রয়েছে, তো নামগুলো অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে অ্যাক্সেস, সর্বজনীন প্রবেশাধিকার। এটা যদিও আগের শিক্ষানীতিতেও রয়েছিল যে সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসা, সর্বশিক্ষা অভিযানে বলা হয়, তাই না। ইকুইটির কথা বলা হয়েছে, সমতা, সম সুযোগের শিক্ষা, সমমানের শিক্ষা। আমরা দেখে থাকি বর্তমান এডুকেশন সিস্টেমে শহরের এডুকেশন সিস্টেমের সাথে গ্রামের এডুকেশন সিস্টেমের একটা হিউজ ডিফারেন্স থাকে, তো এই সমতাটাকে নিয়ে আসার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তৃতীয়ত কি, কোয়ালিটির কথা বলা হয়েছে, গুণগত মান, অর্থাৎ এই যে বললাম ক্লাস 6 থেকে কোডিং শেখানো হচ্ছে, কম্পিউটারের বিভিন্ন নলেজ দেওয়া হচ্ছে, তো এই সমস্ত শিক্ষার যে কোয়ালিটি সেটাকে আরও ইনক্রিজ করার কথা বলা হয়েছে। অ্যাফোর্ডেবিলিটি, এমন যেন না হয় যে প্রাইমারি এডুকেশন বা হায়ার এডুকেশনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হচ্ছে, সাশ্রয়যোগ্য, যেন প্রত্যেকটা ভারতীয় বাবা মা তাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে পারেন সরকারিভাবে। লাস্ট কি আসছে আমাদের, দেখুন জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ যদি কোনো কিছু হয়ে থাকে, কোনো ঘটনা ঘটানো হয় বা সব কিছুর জন্য স্কুল কর্তৃপক্ষ তথা সরকার সবসময়তে কিন্তু রাষ্ট্রের জনগণের কাছে কিন্তু জবাবদিহি করতে সবসময়তে তৎপর থাকবেন। ওকে, যে কেন এটা শেখানো হচ্ছে, এর ফলে কি উপকারিতা ইত্যাদি সম্পর্কে। তো এটি প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভার কিন্তু একটা বিকাশ ঘটিয়ে থাকে। কিছু কি অফ প্রিন্সিপাল রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি হলিস্টিক এডুকেশন কিন্তু মেন কথা এখানে বলা হয়েছে। এছাড়া বহুভাষী শ্রেণীকক্ষ বা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমকে এখানে প্রমোট করা হয়েছে। ইকুইটি, সমতার কথা বলা হয়েছে। টেকনোলজি ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে, তাই না। কম্পিউটার নলেজ তথা আইসিটিকে নিয়ে আসার কথা, কিন্তু ইন্টিগ্রেট করার কথা এনইপিতে বলা হয়েছে। ক্রিটিক্যাল থিঙ্কিং এবং নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটির কথা, যেখানে সিবিসিএস আসছে আমাদের। চয়েস বেস ক্রেডিট সিস্টেম, যেখানে আগে যেমন হতো আমাদেরকে নির্দিষ্ট সায়েন্স হলে সায়েন্স পড়তে হতো, আর্টস পড়লে আর্টস পড়তে হতো, সায়েন্সের ছেলে মেয়েদের যদি কারোর ইতিহাস ভূগোল ভালো লাগতো সে কিন্তু পড়তে পারতো না, কিন্তু বর্তমানে এখন সে বিজ্ঞান অঙ্কের পাশাপাশি ভূগোল বা ইতিহাস বা বাংলাও পড়তে পারবে। তো এদিকে এবার একটু মনোযোগ দেওয়া যাক। স্কুল শিক্ষার যে নতুন কাঠামো রয়েছে সেটা কি, সেটা 5+3+3+4, পূর্বে যেটা ছিল 10+2, সেটা পরিবর্তন করে কিন্তু এই নতুন শিক্ষাগত কাঠামো 5-3-3-4 নিয়ে আসা হয়েছে। তো এর এবার বিভিন্ন স্টেজগুলোর নাম রয়েছে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আগের ইন্টারভিউতেও করা হয়েছিল, এখনও হতে পারে। তো প্রথম স্টেজ হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, পরবর্তী স্টেজ হচ্ছে প্রিপারেটরি স্টেজ, পরবর্তী মিডল এবং লাস্টের স্টেজটাকে বলা হয় সেকেন্ডারি স্টেজ। আমরা এগুলোকে একটু খোলসা করে যদি আলোচনা করি, প্রথম দেখুন ফাউন্ডেশনাল স্টেজ, এই সময়তে অর্থাৎ প্রথম যে স্টেজটা আমরা পেয়েছিলাম 5+3+3+4, অর্থাৎ 5 বছর কিন্তু এর সময়সীমা হয়ে থাকে। ওকে, তো 3 থেকে 8 বছর, 3 বছর বয়সে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে, এবং তারপরে 5 বছর কিন্তু থাকছে, অর্থাৎ টোটাল 3 থেকে 8 বছর সময়কাল পর্যন্ত ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে। এর মধ্যে এই যে 3 বছর, এই 3 বছরটাকে কেজি বলা হচ্ছে, কিন্ডারগার্টেন, বা বর্তমানে এটাকে কি বলা হয়, বর্তমানে এটাকে এনইপিতে বাল ভাটিকা বলা হয়। ওকে, কি বলা হয়, বাল ভাটিকা। তো যদি প্রশ্ন করেন
যে বাল ভাটিকা কি, তখন অবশ্যই কিন্তু বলা যেতে পারে যে প্রাক প্রাথমিক যেটা, সেটাকেই কিন্তু এনইপি 2020-তে বাল ভাটিকা নামকরণ করা হয়েছে। ওকে, তো প্রথম 3 বছর হচ্ছে বাল ভাটিকা বা প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়বে। এই সময়তে কি হবে, এই সময়তে তারা খেলা করবে, গান শুনবে, গল্প, এই সমস্তর মাধ্যমে স্কুলের সাথে পরিচিত হবে, যাতে স্কুল ভীতি না আসে তার মধ্যে। এই সময়তে কোনো রকম পড়াশুনোর ব্যাপার থাকবে না। পরবর্তী 2 বছর, এই যে 5 বছর, এটাকে ভাগ করা হয়েছে 3 বছর প্লাস 2 বছর অনুসারে। প্রথম 3 বছর হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী এবং পরবর্তী 2 বছর ক্লাস 1 এবং ক্লাস 2। ঠিক আছে, এই সময় ভাষা, সংখ্যা জ্ঞান এগুলো আস্তে আস্তে এগুলো ডেভেলপ করবে, বিকাশ হবে এগুলোর। পরবর্তী স্টেজের নাম হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এটার সময়সীমা হচ্ছে 8 বছর থেকে 11 বছর, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত কিন্তু প্রিপারেটরি স্টেজের অন্তর্ভুক্ত। এই সময়তে খেলা, অনুসন্ধানমূলক শিক্ষার মাধ্যমে পড়া লেখা, গণিত শেখানো, মাতৃভাষায় শিক্ষাদানের কথা কিন্তু এনইপি 2020-তে বলা হয়েছে। ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু এখনও শেখানোর কোনো কথা বলা হয়নি, পরবর্তীতে বলা হবে। দেখুন, মিডল স্টেজ 11 বছর থেকে 14 বছর, অর্থাৎ এর সময়সীমা ছিল 3, এটারও 3 বছর এবং লাস্টেরটা ছিল 4 বছরে, তাই না, 5+3+3+4। তো এই যে মিডল স্টেজ, অর্থাৎ এই যে 3 বছরের এটা, তো এটা এখানে 11 থেকে 14 বছর, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। এই সময় কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষা দেওয়া হবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এরকম সমাজবিজ্ঞান এরকম, এবং বিভিন্ন ইন্টার্নশিপের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আমাদের অন্তিম স্টেজ যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, 14 থেকে 18 বছর, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। তো এই সময়তে বিষয় নির্বাচনের স্বাধীনতা, যেটাকে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বলা হয়। ওকে, এখানে বিষয় নির্বাচনের স্বাধীনতা বলা হয়েছে, দেওয়ার কথা বলা হয়েছে, সমালোচনামূলক চিন্তা এবং একাধিক প্রবেশ এবং প্রস্থানের সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, এই সময় থেকে কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর কথাও বলা হয়েছে, বিদেশি যে কোনো ভাষা বিদ্যালয়ে শেখানো হবে, উন্নত কোনো দেশের ভাষাকে। প্রারম্ভিক শৈশব, যত্ন ও শিক্ষা, আমাদের এই যে এনইপি 2020-তে ইসিসিই বলে একটা টার্ম রয়েছে, যেটা থেকে বারংবার প্রশ্ন হয় যে এই জিনিসটা কি। তো আমাদের মনে রাখতে হবে ইসিসিই এর পুরো কথা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ওকে, পুরো কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবো, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটা কি না, 3 থেকে 6 বছর বয়সী শিশুদের শিক্ষা ও যত্নের ব্যবস্থা, যেটাকে আমরা অঙ্গনওয়াড়ি বলে থাকি, তাই না, অঙ্গনওয়াড়ি। তো এই যে অঙ্গনওয়াড়ি ও বালভাটিকা কেন্দ্রগুলোকে শক্তিশালী করা হবে। আর্লি চাইল্ডহুড, দেখুন নামের মধ্যেই কিন্তু এর অর্থ কিন্তু লুকিয়ে রয়েছে। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, একদম প্রাক প্রাথমিক অবস্থায় তাদের যত্ন করা এবং ছোট্ট ছোট্ট শিক্ষণীয় বিষয়ের সাথে পরিচিতি ঘটানো, এটাই কিন্তু এই সময়কার প্রধান লক্ষ্য। মূলত অঙ্গনওয়াড়ি যে সমস্ত স্কুল রয়েছে, বালভাটিকা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু শিশুরা এইগুলো করে থাকে। লক্ষ্য কি না, 2030 সালের মধ্যে প্রতিটা শিশুকে ক্লাস 1-এ ভর্তির আগে স্কুল রেডি হবে, ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগেই স্কুলের ভীতি যেন তাদের মধ্যে কিন্তু দূর হয়ে যায়, সেটাই এর লক্ষ্য। এনসিইআরটি দ্বারা এনসিপিএফইসিসিই এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল কারিকুলার অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর ইসিসিই, এটা তৈরি করা হবে। ওকে, তো এই যে ইসিসিই, এটা কে তৈরি করবে, দেখা যাচ্ছে এনসিপিএফইসিসিই। নেক্সট আমরা দেখব এফএলএন সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। এফএলএন এর কথাও কিন্তু আমাদের এনইপি 2020-তে বলা হয়েছে। এফএলএন কি, তো এফএলএন এর বাংলা হচ্ছে মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান। ইংরেজিতে এফএলএন এর পুরো কথা অবশ্যই মনে রাখবো আমরা, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমার্সি, এফএলএন। এখানে কি বলা হচ্ছে না, একদম মিনিমাল যে গাণিতিক জ্ঞানগুলো, সেইগুলো দক্ষতা শিশুরা অর্জন করতে শিখবে। তো এটি এনইপি 2020 এর প্রাথমিক স্তরের কিন্তু মূল ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে। লক্ষ্য কি না, 2026 থেকে 27 সালের মধ্যে 3য় শ্রেণীর শেষে প্রতিটি শিশুর লেখাপড়া এবং মৌলিক গাণিতিক দক্ষতা অর্জন করবে। মিশন কি, মিশন এখানে নিপুণ ভারত বলে একটা মিশন রয়েছে, অবশ্যই কিন্তু এটা একটু দেখবো আমরা। দেখুন, নিপুণ ভারতের পুরো কথা হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমার্সি। নিপুণ ভারতের কথা এখানে উল্লেখ আছে আমাদের এফএলএন এর মধ্যে, নিপুণ ভারত। এই কার্যক্রম, এখানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হবে 30:1, যেটা প্রাইমারি স্কুলে রাখা হয়। শিক্ষকদের জন্য বিশেষ এফএলএন প্রশিক্ষণ দেওয়া হবে, অর্থাৎ কীভাবে সহজে এফএলএন এর ডেভেলপমেন্ট বাচ্চাদের মধ্যে ঘটানো হবে, সেই নিয়ে টিচারদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে। আকর্ষণীয় পাঠ সামগ্রী, ডিজিটাল লার্নিং রিসোর্স, গ্রন্থাগার, ডিজিটাল লাইব্রেরি ইত্যাদির ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
পরবর্তী হচ্ছে ভাষানীতি, ল্যাঙ্গুয়েজ পলিসি। শিক্ষার মাধ্যমে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং সম্ভব হলে ক্লাস 8 পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষাতে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, সংবিধানের ধারার কথা যদি বলা হয়, মনে রাখতে হবে আমাদের 350-এর নম্বর ধারাতে কিন্তু মাতৃভাষায় শিক্ষাদানের কথা উল্লেখ রয়েছে। ওকে। কোনো ভাষা জোর করে চাপানো যাবে না, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে জোর করে ইংরেজি ভাষাকে চাপিয়ে দেওয়া হয়, তো সেটার বিরোধিতা কিন্তু এখানে করা হয়েছে। রাজ্য ও শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করতে পারবে। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এখানে এটাকে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কোন কমিশন থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলেছিলেন। ওকে, আর থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে যে তিনটে ভাষা, সেই ভাষাগুলো কি কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন এটা। ওকে, নেক্সট হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, তিনটি ভাষা শেখানো হবে এবং একটা অবশ্যই ভারতীয় ভাষা হবে। এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো আপনাদের জন্য। নেক্সট হচ্ছে সংস্কৃত, গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে থাকবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত নামক একটা উদ্যোগ নেওয়া হয়েছে, নামটাকে মনে রাখতে হবে, এক ভারত শ্রেষ্ঠ ভারত। তো এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যান্য ভারতীয় ভাষার সঙ্গেও পরিচিত হবে। কেবলমাত্র তার মাতৃভাষা না শিখে ভারতের যে সংবিধানের স্বীকৃত 22টা ভাষা রয়েছে, 22টা ভাষায় না জানুক, কেবল পরিচিত ঘটানো যে কোনটা কোন ভাষা, কোথায় কোন অঞ্চলে কোন ভাষায় মানুষজন কথা বলে ইত্যাদি তারা বুঝতে শিখবে। মূল্যায়ন এবং রিপোর্ট কার্ডের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ চেঞ্জ নিয়ে আসা হয়েছে। তো মুখস্থ বিদ্যার পরিবর্তে কিন্তু আমাদের কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট চালু করা হয়েছে, অর্থাৎ ধারণ ক্ষমতা, ব্যাপারটা মুখস্থ করার থেকে ধারণা করার দিকে বেশি জোর দেওয়া হয়েছে। পরাকের উপর জোর দেওয়া হয়েছে। পরাকের পুরো নামটা আমাদের মনে রাখা দরকার। দেখুন, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। তো নামটা একটু বড়, কিন্তু কয়েকবার পড়লে আমাদের এটা মনে থাকবে। ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেই পারে যে পরাক সম্পর্কে আপনি কিছু জানেন, বা এই যে পরাক এটা কি, বা এর পুরো নামটা কি, এর লক্ষ্য কি। তো দেখা যাক, আমাদের এই যে পরাক, এটা মূল্যায়নের সাথেই কিন্তু সম্পর্কযুক্ত। এর পুরো কথা হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এখানে এটি হবে একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র, যা স্কুল এবং বোর্ড পরীক্ষার মান নির্ধারণ করবে। 360 ডিগ্রি মূল্যায়ন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন, কেবলমাত্র পাঠ্যপুস্তকের নয়, সামগ্রিক। শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী, অভিভাবক সবাই মিলে কিন্তু শিক্ষার্থীর উন্নয়নের মূল্যায়ন করে থাকবেন। হলিস্টিক রিপোর্ট কার্ড, আমরা দেখে থাকবো আপনাদের নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন যদি প্রাইমারি স্কুলের সাথে জড়িত থাকেন, তো তার কাছে একটা ছবি চাইতে পারেন হলিস্টিক রিপোর্ট কার্ডের। সেখানে পিকক মডেলের বিভিন্ন সূচকের মাধ্যমে কিন্তু মূল্যায়ন করতে হয় শিক্ষার্থীদের হলিস্টিক ডেভেলপমেন্টের। ওকে, তো আমাদের যেমন ছোট্টবেলায় একটা প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হতো, ঠিক সেরকমই একটা আধুনিক বর্তমানের প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সেটার নাম দেওয়া হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড। এখানে শুধুমাত্র নম্বর নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা, মনোভাব, সৃজনশীলতা, আচরণ সব কিছুতে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন সব কিছুর ভাগ থাকে। সে কেমন ডেভেলপ তার মধ্যে হচ্ছে, সেগুলো সব এই কার্ডে তুলতে হয় স্কুলের মধ্যে। স্কুলের পরীক্ষা 3, 5 এবং 8-এ বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের কথা বলা হয়েছে, এবং বোর্ডের পরীক্ষা ক্লাস 10 এবং ক্লাস 12-এ ছিল। এই বোর্ডের পরীক্ষার গুরুত্ব কিন্তু হ্রাস করা হয়েছে এবং সেমিস্টার সিস্টেম করা হয়েছে, আমরা কিন্তু সবাই জানি। বছরে 2বার করে পরীক্ষার সুযোগ, অর্থাৎ 2টো করে সেমিস্টারের কথা বলা হয়েছে এখানে। পরীক্ষার ভারকে এবং চিন্তাকে লাঘব করার জন্যই এমনটা করা হয়েছে। আচ্ছা, এবং ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি নামক একটা নতুন ডিগ্রি কোর্স, যেটার মেয়াদ হচ্ছে 4 বছর, আমাদের মনে রাখা দরকার। তো এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে। ওকে, টিচার হওয়ার জন্য টেট পরীক্ষা, যেটা আমরা সবাই ক্র্যাক করে আজকে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছি, ওই টেটকে আরও শক্তিশালী এবং আরও বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে। টেটের সাথে সাথে ডেমো ক্লাস এবং আমাদের ইন্টারভিউ, যেটাকে আমরা ভাইভা এবং অ্যাপটিটিউড বলে থাকি, সেটারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমরা একটু দেখব, সেটা হচ্ছে সিপিডি ট্রেনিং। সিপিডি এটা কি? এখানে এনইপি 2020 কি বলেছে, এই যে সিপিডি ট্রেনিং অন্তত 50 ঘন্টা, কতদিন? অন্তত 50 ঘন্টা, কতদিনে? 365 দিনের মধ্যে অন্তত 50 ঘন্টা সিপিডি ট্রেনিং নিতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম হয় যে আগে কি হতো, টিচাররা টিচার হয়ে গেলেন ডিএলএড বা বিএড ট্রেনিং করার পর, তারপর তাদের আর কোনো কিন্তু ট্রেনিং নিতেন না, তারা একদম রিটায়ারমেন্ট পর্যন্ত কোনো ট্রেনিং তাদের নিতে হতো না শিক্ষা সঙ্গে সংযুক্ত।
এনইপিতে বলা হয়েছে প্রতি বছর টিচারদেরকে 50 ঘন্টা করে আবারও ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন জিনিস সেখানে শেখানো হবে, কিভাবে আরও ভালোভাবে পাঠদান করা যায় সেই রিলেটেড। তো এই ট্রেনিংটার নাম বলা হচ্ছে সিপিডি ট্রেনিং, যার পুরো কথা হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। ওকে, 50 ঘন্টা হয় এটা প্রতি বছর। এটা কিন্তু অ্যাড করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, এই লাইন থেকে প্রশ্ন করা যেতেই পারে ইন্টারভিউর মধ্যে। শিক্ষকদের স্বাধীনতা, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতিকে আরও বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তাদের মতো করে যতটা সহজে উপস্থাপন করে পড়াতে পারেন তাদের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। অন্তর্ভুক্তি এবং সমতা আনার কথা কিন্তু এখানে বলা হয়েছে, যেমন এখানে কোনো ধর্মের, কোনো বর্ণের তথা লিঙ্গের বৈষম্য যেন না থাকে সেই দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং স্পেশাল এডুকেশন জোনের কথা বলা হয়েছে, অনগ্রসর এবং দূরবর্তী অঞ্চলের জন্য স্পেশাল এডুকেশন জোন। এবং আমাদের এটাও মনে রাখতে হবে, এই যে স্পেশাল এডুকেশন জোন, সেখানে স্টুডেন্ট টিচার রেশিও কিন্তু 1:25 এর কথা বলা হয়েছে। ওকে, এটাকে বলা হয় SEZ। প্রশ্ন আপনাদের করতে পারে SEZ কি? SEZ হচ্ছে স্পেশাল এডুকেশন জোন, যেমন কোনো দূরবর্তী পাহাড়ি অঞ্চল বা এমন কোনো অঞ্চল যেখানে শিক্ষার অগ্রগতি এখনও অতটা হয়নি, তো সেই সব জায়গাতে 1:30 এর বদলে টিচার স্টুডেন্ট রেশিওকে 1:25 করা হয়েছে, যাতে সেখানে শিক্ষার অগ্রগতি আরও দ্রুত কিন্তু এগিয়ে যেতে পারে। প্রযুক্তিভিত্তিক শিক্ষার কথা বলা হয়েছে এবং আইসিটি ইন্টিগ্রেশন। আইসিটি কি আমরা সবাই জানি, আইসিটির পুরো কথা এটাও আপনারা জেনে থাকবেন। তো এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আইসিটি ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে, সেখানে বিভিন্ন প্রজেক্টর, কম্পিউটার ইত্যাদির সাহায্যে শিক্ষাদানের প্রক্রিয়াকে আরও বেশি মনোরম করে তোলার কথা বলা হয়েছে। আচ্ছা, অনলাইন লার্নিং, ডিজিটাল রিসোর্সেস, ভার্চুয়াল ল্যাব স্থাপন, এই সমস্ত কিছুর কথা বলা হয়েছে এখানে। ওকে, নেক্সট দেখা যাচ্ছে আমাদের যে ভোকেশনাল এডুকেশন আমরা পড়লাম, ওল্ড যে সিস্টেম ছিল সেখানে কিন্তু এটা খুবই কম ছিল, বর্তমানে বেশ বেশি কিন্তু নজর দেওয়া হয়েছে ভোকেশনাল ইন্টার্নশিপের মধ্যে। বছরে অন্তত 10 দিন ব্যাগলেস ডে। ওকে, খুব ইম্পর্টেন্ট যে কতদিন ব্যাগলেস ডে পালন করা হবে, অর্থাৎ সেই সময়তে শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে স্কুলে আসবেন না, যেদিন শিক্ষার্থীরা বইয়ের বদলে কাজের মাধ্যমে, অর্থাৎ হাতে কলমে বিভিন্ন কাজ শিখবে। প্রাইমারি স্কুলে গার্ডেনিং শিখতে পারে তারা, ক্রাফটিং শিখতে পারে তারা ইত্যাদি। অর্থাৎ ব্যাগ, পাঠ্যপুস্তক আনার দরকার নেই। অন্তত প্রতি বছরে 10 দিন কিন্তু এই ব্যাগলেস ডে পালন করা হয়। ওকে, প্রচুর নতুন নতুন ইনফরমেশন পাচ্ছেন, অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবেন। এই যে ব্যাগলেস ডে, এটা কতদিন হয়? 10 দিন হয়। ওকে, পরবর্তী দেখব আমরা উচ্চশিক্ষার সঙ্গে বেশ কিছু পয়েন্ট রয়েছে, যদিও আমাদের প্রাথমিক সাক্ষাৎকারে এগুলো গুরুত্ব কম, তবুও একবার পড়ে রাখবেন আপনারা। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, HECI গঠন করা হয়েছে। এটা একটা বোর্ড যেটা উচ্চশিক্ষার ডেভেলপমেন্টের দিকে নজর দেবে। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেমের কথা বলা হয়েছে এবং মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের কথা বলা হয়েছে, যেখানে কলা, বিজ্ঞান, বাণিজ্য, খেলাধুলা একই সাথে সমস্ত কিছু নিয়ে তারা পড়াশোনা করতে পারবে। নেক্সট হচ্ছে 11 নম্বর পয়েন্টে GER, গ্রস এনরোলমেন্ট রেশিও কি? প্রশ্ন আসতে পারে GER এটা কি? তো আপনারা বলবেন যে 2030 সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% GER অর্জনের কথা বলা হয়েছে। গ্রস এনরোলমেন্ট রেশিও, এটা কিন্তু স্টুডেন্টদের ভর্তি হওয়ার সাথেই জড়িত। উচ্চশিক্ষায় GER বাড়িয়ে 50% করা হয়েছে। আর শিক্ষা পদ্ধতির মৌলিক দর্শন, এটা আমাদের আলোচনার বিষয় নয়, এটা পিডিএফে দেওয়া রয়েছে। এবার কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে, বেশ কিছু প্রশ্ন যেগুলো ইন্টারভিউ থেকে NEP 2020 থেকে করতে পারে। একটু কুইক রিক্যাপ দেখে নেবেন। আপনাকে জিজ্ঞেস করতে পারে NEPর পুরো নাম কি? আপনি বলবেন ন্যাশনাল এডুকেশন পলিসি। প্রথম হয়েছিল কখন? 1968-এ, পরবর্তী আসে 1986-এ, পরবর্তী আসে 2020-তে। ওকে, তো পুরনো নীতিকে প্রতিস্থাপন করেছে 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি, এবং এর পরবর্তীতে অপারেশন ব্ল্যাকবোর্ড বলে একটা সিস্টেম এসেছিল 1987-এ, কিন্তু এই 86 সালের পরবর্তী এর উপস্থাপনায়। এটা নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আমরা বলবো ডক্টর কে কাস্তুরী রঙ্গন স্যার। অবশ্যই কিন্তু সম্বোধনবোধক কোনো শব্দ ইউজ করবেন, মাননীয় বলে শুরু করবেন। তো তিনি কিন্তু এই কমিটির চেয়ারম্যান ছিলেন। নতুন কাঠামোটা কেমন রয়েছে এনইপির যদি জিজ্ঞেস করে, আমরা বলবো 5+3+3+4, অর্থাৎ 5 বছরের কিন্তু রয়েছে। প্রথমে 3 কেজি বা কিন্ডারগার্টেন, যেটাকে বালভাটিকা বলা হচ্ছে, এবং +2, এই 2 হচ্ছে প্রাইমারি ক্লাস 1-2, পরবর্তী ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এইভাবে কিন্তু নতুন কাঠামো রয়েছে। ECCE এর সম্পূর্ণ নাম আপনাকে জিজ্ঞেস করতে পারে, আমরা এর আগেই কিন্তু এটা কি সে সম্পর্কে জেনেছি।
এর পুরো নাম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এফএলএন এর পুরো নামও ধরতে পারে। এফএলএন এর লক্ষ্য বছর কত না 2026 থেকে 2027 সালের মধ্যে কিন্তু মূল যে মৌলিক গাণিতিক জ্ঞান সেগুলোর বিকাশ সাধন একান্ত প্রয়োজনীয় শিশুদের মধ্যে। নিপুণ ভারত কি? নিপুণ ভারত হচ্ছে এফএলএন অর্জনের জন্য একটা জাতীয় মিশন লঞ্চ করা হয়েছে। সেই মিশনটার নাম দেওয়া হয়েছে নিপুণ ভারত। শিক্ষার মাধ্যম কি হবে? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, অন্তত পক্ষে ক্লাস 5 পর্যন্ত কিন্তু শিক্ষার মাধ্যম হবে, এই কথা বলা হয়েছে। মূল্যায়ন কেন্দ্র, টোটাল মূল্যায়নটা নিয়ন্ত্রিত হবে কার দ্বারা? পরাখ এই সিস্টেমের দ্বারা। শিক্ষকতা ন্যূনতম যোগ্যতা কি হবে? ন্যূনতম যোগ্যতা 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স। ওকে, তো বর্তমানে যেমন ডিএলএড রয়েছে, বিএড রয়েছে আলাদা আলাদাভাবে, তো ইন্টিগ্রেটেড বিএড নামক একটা কোর্স 4 বছরে, সেটা করলেই কিন্তু ন্যূনতম শিক্ষকতার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সেটাকে। এবং জেন্ডার ইনক্লুশন ফান্ড, কেন না নারী এবং রূপান্তরকামী শিক্ষার্থীদের সহায়তার জন্য জিআইএফ কিন্তু চালু করা হয়েছে। তো টোটাল আমরা এনইপি 2020 কমপ্লিট করলাম, পরের দিন আমরা এনসিএফ কিন্তু কমপ্লিট করব। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি কোনো জায়গায় অনিচ্ছাকৃত ভুল আমার হয়ে থাকে অবশ্যই আপনাদের সুস্থ মতামত কমেন্টে দেবেন, আমি অবশ্যই ঠিক করে নেব সেটা। ওকে, তো আশা করি ক্লাস ভালো লাগলো, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপের জয়েন করে যেতে পারেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ সবাইকে, নেক্সট দিন দেখা হবে কোনো অন্য একটা টপিক নিয়ে।